অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, আমি এর আগে একটি গল্প দিয়েছিলাম। তো আজকে আমার দ্বিতীয় গল্প তোমাদের পাঠ্য বইয়ের। তো আজকের গল্প হচ্ছে পরে পাওয়া। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু সংক্ষেপে জানব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে, অর্থাৎ এখানে লেখকের জন্ম হয়েছে মাতুলালয় মানে মামার বাড়িতে। তার পৈতৃক বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1950 খ্রিস্টাব্দে। এখানে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে লেখক পরিচিতি। আমি এর সম্পূর্ণটা জানাইলাম না, তোমরা পড়ে নিও। আমি গল্পটি আলোচনা করব। হ্যাঁ, গল্পটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, কারণ গল্পটিতে যারা কিশোর অথবা তার চেয়ে ছোটো কিংবা বড়, তো এদের মধ্যে ন্যায়পরায়ণতা, কর্তব্যবোধ এবং নৈতিক চেতনার সৃষ্টি ঘটাবে। আমরা এই গল্পের মাধ্যমে যে এই কিশোর বয়স থেকে বুদ্ধিমান এবং বিবেচক হওয়া যায়, এই গল্পটাতে অনেক শিক্ষা পাবো সেই দিকগুলো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই গল্পটি শুনবে মনোযোগ দিয়ে। এখানে পরে পাওয়া, তাই না? পরে পাওয়া হচ্ছে কোনো জিনিস কুড়িয়ে পাওয়া, যে এই গল্পটাতে যেটা বোঝানো হয়েছে। দেখো, এখানে সবাই আম কুড়াচ্ছে। হ্যাঁ, একটু যদি দেখাই, সবাই আম কুড়াচ্ছে, আর এরা দুইজন হচ্ছে কোনো একটা কিছু কুড়িয়ে পেয়েছে, মানে পরে পেয়েছে। তো হচ্ছে যে এই পরে পাওয়া নিয়েই আমাদের এই গল্পটা। আমরা এই পরে পাওয়া, আসলে পরে পাওয়ার পরে কি ঘটনা ঘটেছিল, সে গল্পটাই আমরা আজকে আলোচনা করব। তো তোমরা অবশ্যই গল্পটি আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। কালবৈশাখীর সময় হচ্ছে বৈশাখ মাসে, চৈত্র শেষে বৈশাখে যে ঝড় তুফান আসে, সেই সময়ের কথা বলা হয়েছে, ছেলেবেলার কথা। আমাদের মানে যখন লেখক ছেলেবেলা ছিলেন সেই সময়ের কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছিল। মানে দুপুরের যে চৈত্র বৈশাখ মাসের গরমটা, বিকট গরম মানে খুব গরমের কথা বলা হয়েছে। নদীর ঘাটে নাইতে গিয়েছিল, নাইতে মানে গোসল করার জন্য গিয়েছিল। হ্যাঁ, তো বেলা বেশি নাই। বেলা বেশি নাই বলতে কি বোঝানো হলো, সূর্য মানে বেশিক্ষণ নাই, আর ডুবে যাবে। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়, সে হঠাৎ কান খাড়া করে বলল, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। তো এইখানে বিধু হচ্ছে সবার চেয়ে বড়। শিক্ষার্থীগণ, এগুলো মনে রাখতে হবে, এমসিকিউতে হবে। হ্যাঁ, তাহলে বড়কে সবচেয়ে হচ্ছে বিধু বড়। সে কান খাড়া করে মানে কান ঠিকঠাক, বা কানে ঠিকঠাকভাবে শুনতেছে, ওই শুন মানে খুব মনোযোগ দিয়ে শুনলো যে, এবং পরবর্তীতে আমরাও শোনার চেষ্টা করলাম। কারা? লেখক যাদের সঙ্গে ছিল তারাও শুনতে চেষ্টা করলেন। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কী রে? বিধু আমাদের কথার উত্তর দিল না, তখন কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই শুন। আমরাও এবার শুনতে পেয়েছি, দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ। মানে গুড় করে আকাশ ডাকতেছে। হ্যাঁ, ক্ষীণভাবে ডাকতেছে। সেই আওয়াজটি সবাই কান খাড়া করে শুনতেছে, কিন্তু প্রথমে বিধু শুনেছিল। আচ্ছা, নিধু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ও কিছু না। তাচ্ছিল্য মানে খুব ছোট করে বলল যে, না ওটা কিছু না, ব্যাপারই না ওটা কিছু। নিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কি না? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে, এখন জলে নামবো না, কালবৈশাখী। মানে এখানে যেহেতু বিধু সবচেয়ে বড়, বিধু একটু জ্ঞানী মানুষের মতো কথা বলে, যে কি বলল, যে নিধু যেহেতু তাচ্ছিল্য করে বলেছিল, সেহেতু তাকে থামিয়ে দিয়ে বলল যে, তুই কি জানিস? হ্যাঁ, এরকম যদি আকাশ ডাকে তাহলে ঝড় উঠবে, এখন আর জলে নামা যাবে না, কারণ কি কালবৈশাখীর সময় এটা। তো আচ্ছা, কালবৈশাখী। আমরা সকলে তৎক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো। বাডুজ্যেদের
আমের বাগানে চাঁপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। মানে এই যে বারুজ্যদের বাগানটাতে যে আম আছে চাঁপাতলি, হ্যাঁ, এই অঞ্চলে খুব বিখ্যাত। আচ্ছা, কি মিষ্টি এই সময় পাকে, ঝড় উঠলে তার তলায়, সবাই বললাম। আচ্ছা, তার তলায় ভিড়িও তেমনি, যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। অর্থাৎ যখন কালবৈশাখী ঝড় উঠে তখন কিন্তু আম পড়ে খুব, হ্যাঁ, আম কুড়োতে যে আমের তলায় যাইতে পারবে তার লাভ, কেন সে আম বেশি পাবে, সে জয়লাভ করবে, আম বেশি পাবে। তো এই বিষয়গুলো গ্রামে যারা বাস করো তারা অবশ্যই বুঝতে পারো যে কালবৈশাখীর সময়ের আম কুড়ানোর কত মজা। তো এই মজাটা বিধু, তিনু আর কে সিধু এরাই উপভোগ করতেছে। কি যে এই যে চাঁপাতলির আম বিখ্যাত, খুব মিষ্টি, এই আম গাছের নিচে যে আগে যে যাইতে পারবে সে হবে জয়ী। সবাই বললাম তবে থাক, কিন্তু তখন রোদ, গাছপালা মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টি লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওর ওই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাঁপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? ওই যে দূরে আকাশে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, এই আওয়াজের শব্দে শুনে কি চাঁপাতলির বাগানে যাওয়া ঠিক হবে? বাগান তো নিজের না, মানুষের বাগান, সেই বাগানে যাওয়া কি এই শব্দের ঠিক হবে? হ্যাঁ, তো বিদু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে, সে জানিয়ে দিল যে সে নিজে এক্ষুনি চাঁপাতলির বাগান আমতলায় যাচ্ছে, যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। তো বিদু যেহেতু সবার বড়, সংশয় মানে বাধা বিপত্তিগুলো, বিদু হচ্ছে সবার সংশয় বাধা বিপত্তিগুলো দূর করে দেয়। সে কী করলো, আগে রাস্তা ধরলো যে আমি যাব, তোরা যদি কেউ যাস তো আমার সঙ্গে আসতে পারিস, এই প্রস্তাব দিয়ে, হ্যাঁ, দিল। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। কারণ ওই যে ঝড় উঠবে, কালবৈশাখী ঝড়, ও তো বিধু বলেছিল, তো কথা অনুযায়ী কাজ, তো সেই জন্য বলতেছে যে আমাদের চেয়ে বিজ্ঞ মানে জ্ঞানী, বুদ্ধিও বেশি, হ্যাঁ, এ বিজ্ঞ কে? বিধু। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো, ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হাওয়া বইল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। মানে এই প্যারাতে সুন্দর করে একটা কালবৈশাখী ঝড়ের কি দিয়েছে, চিত্র তুলে ধরেছে। ঠিক যেভাবে কালবৈশাখী ঝড় আসে এই প্যারাতে সুন্দর করে দিয়েছে। কি হলো যে প্রথমে মেঘের রাশিগুলো মানে খুব পশ্চিম দিক থেকে আসতে শুরু করলো, এবং বাতাসের সঙ্গে যে ধুলোগুলো উড়ায় সেই ধুলোগুলোর একটা চিত্র উঠেছে, এবং অন্ধকার হয়ে এলো। তারপরে আস্তে আস্তে কী হলো, ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আস্তে আস্তে বৃষ্টিতে পরিণত হলো। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো, প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। মানে এইখানে বলা হলো যে ততক্ষণও ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গেছে, মানে তার মানে প্রত্যেকটা ছেলে মেয়ে ঝড় উঠলে আনন্দে মাতে, কিসের জন্য আনন্দে মেতে উঠে, হচ্ছে যে আম কুড়ানোর জন্য। হ্যাঁ, কি হচ্ছে, আম শিলাবৃষ্টির মতো এত বেশি আম পড়তেছে, শিল বৃষ্টি যেমন হয় শিলাবৃষ্টি ঠিক এরকম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম, আমের ভারে নুয়ে পড়লাম এক একজন, নুয়ে মানে ভাঁজ হয়ে পড়েছে। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধাপের পথ দিয়ে বাড়ি ফিরছি। কে সহ? বাদল সহ কি লেখক পথ দিয়ে বাড়ি ফিরছে, কী কারণে? ওই যে আম কুড়ানোর পর, হ্যাঁ, পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। মানে নোনা শুদ্ধ নোনা গাছের ডাল, নোনা একটা গাছ, হ্যাঁ, গাছের ডাল এসে কোথায় পড়েছে, উড়ে এসে পড়েছে। মানে বড় বড় গাছের ডাল পড়েছে, এবং দেখা যায় যে সেখানে মানে রাস্তাঘাটের যে দৃশ্যটা হয় আর কি, বৈশাখী ঝড়ের পরে কাঁটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি। সাই বাবলা একটা কাঁটাযুক্ত গাছ, যেটাকে গ্রামে বাবলার গাছ বলা হয়।
তো এটা খুব কাটা হয়, বড় বড় শিমুল কাটার মতো কাটা হয়। কাটা ফুটাবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। আধ অন্ধকার মানে আবছা আবছা অন্ধকার, কাঁটা ফুটানোর ভয়ে। কারণ সাই বাবলার গাছের কাঁটা খুব ব্যথা হয়, এজন্য কী হলো, তার ভয়ে কি করতেছে, ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে চলছে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। কে পড়ে গেল? বাদল। আমায় বললে, দেখ তো রে জিনিসটা কি। আমি হাতে তুলে নিয়ে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এর মধ্যে টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলের বলে ডবল টিনের বাক্স, ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগায়ে, এ আমরা জানি। মানে এখানে বাদল বলতেছে যে দেখ তোরে জিনিসটা কি। তো লেখক দেখে যে এটা কি, একটা তালাবন্দি বাক্স, যেটাকে পাড়াগাঁয়ে কি বলে, ডাবল টিনের বাক্স বলে। হ্যাঁ, সেখানে কি রাখা হয়, টাকা কড়ি রাখে। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল, বললে, দেখি জিনিসটা। হ্যাঁ, বাদল খুব উত্তেজিত হয়ে গেল, মানে দেখার জন্য খুব একটা কৌতূহল উঠে গেল। হ্যাঁ, দেখ তো জিনিস। চিনি, দেখ তো চিনিস। আচ্ছা, চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স, টাকা কড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনার গহনা থাকতে পারে, ভারী দেখছিস কেমন। তা তো থাকেই, টাকা গহনা আছে এতে। মানে এই দুজনে, বাদল এবং লেখকের দুজনের কথা হচ্ছে এগুলো। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুলতলায় বসে পড়লাম। যে পথ হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে গেল, তেঁতুলতলায় বসে পড়লো। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল, থলেতে বা দড়ির বোনা গেজেতে। মানে এখন এই বাক্সটাকে নিয়ে, বাক্সটি কী হবে এখন, সেটা নিয়ে এত বেশি কৌতূহল বেড়ে গেল যে এত ঝড় তুফানের মাঝেও যে আমগুলো ঝড় তুফানকে অগ্রাহ্য করে আমগুলো যে কুড়িয়ে নিয়ে এসেছে, তাও কি হলো, অনাদৃত অবস্থায় পড়ে আছে। মানে গড়পত্তায়, অর্থাৎ যেটার আদর যত্ন হয় না, সেটা হচ্ছে অনাদৃত। হ্যাঁ, উপেক্ষা করে রেখেছে, এগুলোর কোনো যত্ন নেই। কিন্তু যে ওই থলেতে, কিন্তু থলে মানে ব্যাগ, হ্যাঁ, ব্যাগেতে অথবা দড়ি বোনা গেজেতে, এই যে এগুলোতে কী আছে, পড়ে আছে, কিন্তু আমগুলোর কোনো যত্ন নাই। বর্তমান কি চলছে হচ্ছে ক্যাশ বাক্সটা নিয়ে। বাদল বলল, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল, বাক্স তো বন্ধ। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। ওহ না, জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্দেশ খাবো। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে বাদল বলতেছে যে আমরা দুজনে খাবো, হ্যাঁ, আর কেউ জানে না। আমরা অনেক সন্দেশ খাবো এই টাকা নিয়ে, ভিতরে যা আছে সবগুলো নেব। ঝড়-ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুঁড়িটায় আড়াল দিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয়ে আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এই গাছতলায় বসে থাকি। মানে গ্রামে একটা কথা প্রচলন আছে, তেঁতুলতলায় কী থাকে, তেঁতুল গাছে ভূত থাকে। তো এই কথাটা মনেই ছিল না সেই দিন যে তেঁতুল গাছে ভূত থাকে। অন্য কোনো দিন ঠিকই মনে থাকে, এই টিনের বাক্স পাওয়ার পরে সেই কথা ভুলে গেছে। এজন্য কি, ভুলে যাওয়ার কারণে তেঁতুলতলায় তারা আশ্রয় নিল। আচ্ছা, বাদল বলল, শীতে কেঁপে মরছি, কী করা যাবে বল। বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে কি করবি। কারণ বাদল বলতেছে যে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, সবাই জানাজানি হলে কি হবে, ভাগ দিতে হবে। হ্যাঁ, এজন্য আমরা যা করার এখানেই করব। আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙিতালা, বাদল বলতেছে, ভাঙিতালা ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। এখানে লেখক বলতেছেন যে না, তালা ভাঙা যাবে না, যার তালা আমরা তাকেই ফিরিয়ে দেব। হ্যাঁ, অর্থাৎ যে
এই বাক্সটাকে হারিয়েছে সে কি অনেক কষ্ট করতেছে, তার হয়তো রাতে ঘুমিয়ে হচ্ছে না, তা আমরা এই অন্যায় কাজটা করব না। অর্থাৎ দুজনের মধ্যে বিবেকবোধ এসে গেল যে যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হয়, না হলে এটা কি হয়, অন্যায় হয়। হ্যাঁ, এই অন্যায় করা যাবে না। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেবো ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা হবে না। অধর্ম করা হবে না মানে তালাটা খোলার পরে যে টাকা পয়সাগুলো থাকতে পারে সেগুলো ভাগাভাগি করা যাবে না, যার বাক্স তাকেই ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, তাই এটার একটা মতলব মানে বুদ্ধি বের করতে হবে কিভাবে আমরা এই বাক্সটাকে ফিরিয়ে দিতে পারি। এক মুহূর্তে দুজনে মন বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। অর্থাৎ এইখানে দেখো শিক্ষার্থীগণ যে হচ্ছে যে সৎসঙ্গে স্বর্গবাস, সেই কথাটি হচ্ছে যে যখন কোনো সৎ লোকের সঙ্গে মেশা হয় তখন কিন্তু সৎভাবেই জীবনযাপন করা হয়। তো এইখানে দেখো যখন বাদলকে যখন প্রস্তাব দিল যে না আমরা এটা ভাঙবো না, কি করব, যার জিনিস তাকেই ফিরিয়ে দেবো, না হলে এটা অধর্ম হবে, সঙ্গে সঙ্গে কিন্তু বাদলের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। বাদল এখন কি করতেছে, নিজেই এখন বলতেছে যে কিভাবে এটাকে ফেরত দেওয়া যাবে। হ্যাঁ, এবং দুইজনে কি করলো, পরবর্তীতে অন্ধকারে বাড়ি চলে এলো এবং বাদলের বাড়ির যে বিচুলি গাদা অর্থাৎ খড়ের যে স্তূপটা আছে সেখানে লুকিয়ে রাখা হলো বাক্সটাকে। এবার দুজনে কি করবে, কিভাবে বাক্সটা ফেরত দেওয়া যায় সেই মতলবটা বের করবে। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। নাট মন্দির হচ্ছে যেখানে ওই হিন্দুদের মন্দির, হ্যাঁ, যেখানে কি করা পূজা করা হয়। তো হচ্ছে গুপ্ত মিটিং মানে গোপনে মিটিং বসলো। কারা? বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে মন্দির ছিল, সেই কোণে কি করা হলো, আমাদের দলের মানে দলে যারা যারা আছে নিধু তিনু এদেরকে নিয়ে একটা মিটিং বসলো। বর্ষার দিন, আকাশ মেঘাচ্ছন্ন, মানে আকাশটা বর্ষার দিনের মেঘলা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া বইছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম। সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে। কি হলো এখানে, যে কালবৈশাখীর ঝড়ে বাদলা নেমে গেছে মানে বৃষ্টি নেমে গেছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। আমাদের তাহলে ব্যাঙ ডাকছে নরহরি বৈষ্ণবের ডোবায়। কি হচ্ছে যে চাপা ফুলের গন্ধ ভেসে আসছে। কি ফুলের গন্ধ? চাপা ফুলের গন্ধ, তাই না শিক্ষার্থীগণ? এগুলো কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে হয় যেহেতু। আচ্ছা, তাহলে চাপা ফুলের গন্ধ আসতেছে। আর ব্যাঙ কোথায় ডাকতেছে? নরহরি বৈষ্ণবের ডোবায়। ডোবা হচ্ছে যেখানে জল একটু থাকে, হ্যাঁ, সহজে শুকিয়ে যায় না, সেরকম স্থানকে ডোবা বলা হয়। তো নরহরির ডোবায় কী ডাকতেছে? বৈষ্ণব হচ্ছে বৈষ্ণব যারা হয় তাদেরকে বলা হয় বৈষ্ণব। হ্যাঁ, তার ডোবায় আমরা আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই সেটি মেনে নিয়েছিলাম। ফেরত দিতেই হবে, এ এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে শেষ প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়ার সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে, বাক্সের মালিককে খুঁজে বের করার। ঠাউরাতে মানে উপায় একটা বের করতে হবে, ঠাউরাতে হবে। তো হচ্ছে যে কি সবাই একমত হয়ে গেল, এখন মালিককে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এখানে বিধু যা মিটিংয়ে প্রস্তাব দিবে সেটাই সবাইকে মেনে নিতে হবে, কারণ বিধু হচ্ছে সবার চেয়ে বড়। এবং আমরা পড়লাম কি তখন একটু আগে পড়লাম যে সকল সংশয় দূর করে বিধু। সংশয় মানে বাধা বিপত্তিগুলো বিধুই দূর করে। আচ্ছা, কারো মাথায় কিছু আসে না, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারবে বাক্স আমার।
কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করব, মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। শিক্ষার্থীগণ দেখো, এখানে এই বয়সে এসে একটা জিনিস যে পাওয়ার পরে তাকে তার প্রকৃত মালিককে খুঁজে বের করার একটা থিওরি, মানে একটা পদ্ধতি খুঁজতেছে, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, যে কেউ তো এসে বলতে পারে এই জিনিসটি আমার, এটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, এই জন্যে কী করতেছে, অতটুকু মাথায় দেখো হচ্ছে যে প্রকৃত মালিক কিভাবে বের করা যায়, তাহলে সেটাই বের করতেছে। অর্থাৎ যখন 10 মিলে কাজ করা হয় তখন কিন্তু অনেকগুলো বুদ্ধি বের হয়ে আসে। তো এরা মিটিংয়ের মধ্যে কি করতেছে, মিটিং করে এরা কি সিদ্ধান্ত নিতেছে যে কীভাবে আমরা এর প্রকৃত মালিককে খুঁজে বের করব। অবশেষে বিধু ভেবে বললে, মতলব বার করেছি, ঘুড়ি মাপের কাগজ কেটে নিয়ে আয় দেখি। দেখি মানে দেখি, হ্যাঁ, ঘুড়ির মাপের কাগজ। বলছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপের কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, লেখ। বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। এবার বাদল বলল, কি লিখবো বলো। লেখ বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি। আমি বলে দিচ্ছি, মানে বিধু বলে দিচ্ছে যে বড় বড় করে, বড় হাতের লেখার মতো করে লেখ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বলো। কে বলল বলো? বাদল বলল, আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু সিধু নিধু তিনু। অর্থাৎ এটা একটা ওই ঘুড়ির মতো কাগজে এই কথাগুলো লিখে দিল। হ্যাঁ, কে দিল? বিধু সিধু নিধু তিনু, 4জন। এখানে কিন্তু দেখো 4জনের নাম আছে। এরপরে কি হলো, আমি আর বাদল আপত্তি করে বললাম, মানে লেখক আর বাদল আপত্তি করে কি বললেন, বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি। মানে লেখক আর বাদল যে কুড়িয়ে পেয়েছিল তাদের নাম কিন্তু দেওয়া হয়নি। দেখো, বিধু সিধু নিধু তিনু, 4জনের নাম আছে, এর 2জনের নাম নাই। তো এই জন্যে আপত্তি করলো যে আমরা পেলাম কুড়িয়ে, আমাদের নাম নাই, আমাদের নাম থাকতে হবে না, আমাদের ভালো নাম লেখো। বিধু বলল, লিখে দাও। ভালোই তো, ভালো নাম সবারই লেখো। বিধু এবার মানে সমাধান দিয়ে দিল, লিখে দাও সবার নাম, সবার ভালো নামটা করে লিখে দাও। ভালো নাম মানে হচ্ছে যে অনেকের ডাক নাম থাকে না কিছু কিছু, এজন্য ভালো নামটা করে লিখে দাও। 3খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছের বেলের আটা দিয়ে মেরে দেওয়া হলো। বেলের আটা কি হচ্ছে যে বেল গাছের আটাটা কিন্তু আঠালো হয় খুব, হ্যাঁ, সহজে এই আটা ছাড়ে না। এই জন্য কী করা হলো, বেলের আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কোথায় লাগিয়ে দেওয়া হলো? নদীর ধারে রাস্তার ভিন্ন ভিন্ন গাছে। কয়টি কাগজ? 3খানা। আচ্ছা, 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। চণ্ডী মণ্ডপ হচ্ছে হিন্দুদের একটা পূজা মণ্ডপ, পূজার ঘর যেটা, সেটা পূজা মণ্ডপ। অর্থাৎ চণ্ডী হচ্ছে দুর্গা দেবীর আর এক রূপ। হ্যাঁ, তো এখানে পূজা মণ্ডপে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়েছি। বললাম, কি চাও? বাবু, ইদির ভীষণ কার নাম? আচ্ছা, আমার নাম। কেন, কি চাই? এই বাক্সটা আপনারা কুড়িয়ে পেয়েছেন? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃতি উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন বিরক্তিভাবে বললাম, কী রকম বাক্স? মানে এই যে লেখকের নাম ইদির ভূষণ বলছে, তো নামটা বিকৃতি ঘটিয়ে ইঁদুর ভূষণ হয়ে গেছে। এই জন্যে কী হলো যে খুব চটে গেলেন লেখক। হ্যাঁ, চটে গিয়ে বললেন, খুব বিরক্ত হয়ে বললেন, কী রকম বাক্স? কাঠের বাক্স? না, যাও। মানে তারা তো কাঠের বাক্স খুঁজে পায়নি, কুড়িয়ে পায়নি। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কী রঙের টিন? কালো। না, যাও। আচ্ছা বাবু, দাঁড়ান বলছি, মোর ঠিক মনে হচ্ছে না, এই রাঙা মতো। না, তুমি যাও। অর্থাৎ এই লোকটি মিথ্যুক। হ্যাঁ, ওর কিন্তু কাঠের বাক্স নেই। সে কী করছে, যে ওই যে নদীর ধারে যে কাগজগুলো পড়েছিল, সেই কাগজগুলো দেখে সে আন্দাজ করে বলতে আসছে যে কিভাবে এই কাঠের বাক্সটাকে নেওয়া যায়। কিন্তু তারা তো তার আগেই মিটিং করে ফেলেছিল যে কিভাবে আমরা আসল মালিককে খুঁজে পাবো। তো দেখো, সিদ্ধান্ত নিলে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, ছোট একটা বড় কাজকেও খুব সহজে কী করা যায়, সমাধান করা যায়। তো এখানে কী হলো, লোকটি
মিথ্যে একজন লোক এসেছিল যে সে প্রকৃত মালিক, কিন্তু নয়, সে নয়। আচ্ছা, তারপরে হলো লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে। আচ্ছা, বিধুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার 3-4 দিন কেটে গেল। হ্যাঁ, বিধুর কাছে একজন লোক এলো তারপরেও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিল পত্রপাঠ। পত্রপাঠ মানে তাড়াতাড়ি যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নিবে আমাদের ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আচ্ছা, এইখানে আর একজন এসেছিল যে বাক্স নিতে। হ্যাঁ, তাকে আর দেওয়া হলো না বাক্স, এবং সে কি দিয়ে গেল, মানে শাসিয়ে গেল যে আমি চৌকিদারকে বলবো, তোমাদেরকে দেখে নিবে, অমুক তমুক যা কিছু করার করবে। কিন্তু বিধু বুঝতে পেরেছিল যে কিছু করতে পারবে না, কারণ সে তো প্রকৃত মালিকে না। এই জন্য বলেছিল, যাও যাও, তোমার বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। শিক্ষার্থীগণ, আজকে এখান থেকে রাখলাম আমি প্রথম পর্বটি, কালকে দ্বিতীয় পর্ব দিব। তো এখান থেকে অবশ্যই তোমরা প্রথম দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে দেখবে, না হলে বুঝতে পারবে না। আমি কালকে বাকিটুকু আলোচনা করব। তো আজকে আমি পরে পাওয়া গল্প এখানে রাখলাম। অর্থাৎ পরের পর্বটা না দেখলে বুঝতে পারবে না, গল্পটা না শুনলে বুঝতে পারবে না গল্পটা কতখানি মজার এবং শিক্ষণীয় বিষয়গুলো কি কি আছে। তো শিক্ষার্থীগণ, এই ভিডিওটি দেখে নিও, আর কালকে যেটা দিব সেটাও দেখে নিও।